নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। একদিকে শীতের মরশুমে পরিযায়ী পাখিদের আনাগোনা প্রকৃতির শোভা বাড়াচ্ছে, অপরদিকে এক শ্রেণীর মানুষ নির্মমভাবে হত্যা করছে সেই সমস্ত পাখিদেরই। এমনই ঘটনা ঘটেছে সদর ব্লকের পাঙ্গা এলাকায়। নতুন বছরের শুরুতেই শুরু হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিশেষ আকর্ষণ থাকবে অসমের বিহু নৃত্য। তবে এবছর মেলায় থাকছে না কোনো বাংলাদেশি স্টল। শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু শিলিগুড়ি শহর সংলগ্ন মহানন্দা ব্যারেজে। উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে। স্থানীয়রা জানান, প্রতি বছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়। এবার শীতের শুরুতেই পাখিরা আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা বেশ কয়েক রকমের পাখি দেখতে পেরেছি। শুনেছি এরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে। বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে। পাখিগুলো যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও আমরা খেয়াল রাখি। প্রতিদিন নানান জায়গা থেকে বহু মানুষ আসেন এই পাখি দেখার জন্য। পাখি দেখা যেত না, এবার যা পাখি এসছে আর কি, বিভিন্ন রকম খুব সুন্দর লাগে। কেউ যেন ডিস্টার্ব না করতে পারে সেটা আমরা দেখি। এই পার্কের দায়িত্বে আমরা আছি তো, এবং এই পার্কে আসলেই পার্কের পাশ থেকেই পাখিগুলো আপনি দেখতে পাবেন। একদম সুন্দরভাবে পরিষ্কার কাছাকাছি দেখতে পাবেন, কারণ চারপাশে গাছে ভরে আছে তো, পাখিদের কোনো ডিস্টার্ব হচ্ছে না, খুব ভালোই থাকে পাখিগুলো। এখানে পাখিগুলো শুনছি সব বিদেশি পারে পাখিগুলা, বিভিন্ন রঙের বিভিন্ন রকম পাখি আসছে এখানে। অনেক রকম পাখি আছে, অনেক রকম গুনায় মুশকিল আমাদের, আমরা তো বুঝতেই পারবো না। অনেক রকম পাখি আছে আর কি। এটা কোন জায়গায়? এটা ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ, যে জল আছে, জলের ড্যামটা আছে এখানটাই। এখনো যা আছে, আরো কি পাখি আসার সম্ভাবনা আছে? তাও মনে হচ্ছে এখন যা এসছে আগে থেকে বেশি এসছে, আসতেও পারে, এর থেকে আরো বেশি আসতেও পারে এরকম সম্ভাবনা। আচ্ছা, এর ফলে কত এখানে মানুষ আসে? মানে মানুষ এখানে ওই শনিবার রবিবার বিশেষ করে ঘুরতে আসে, এমনিও আসে। এই জায়গাটা একটু মানে নির্মিত, এই জায়গাটা একদম আওয়াজ নাই, কিচ্ছু নাই, গাড়ির আওয়াজ ফাওয়াজ নাই, জল আছে, কোনো মানুষের ডিস্টার্ব মানে এখানে যে পাখিকে ডিস্টার্ব সেরকম কোনো লোক জানি এখানে। আমরা দেখি, বিশেষ করে সবাই দেখে এই জায়গাটা যাতে ঠিকঠাক থাকে আর কি। কি নাম আপনার? আমার নাম দেবরু মোহাম্মদ, এই পার্কের দায়িত্বে আছে আমি। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের প্রতিবাদ, সাথে সামাজিক কাজ। বাংলাদেশে হওয়া সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানালো ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব। এদিন একটি রক্তদান শিবিরের মাধ্যমে তাদের এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সমাজপাড়ায় অবস্থিত তাদের নিজস্ব দপ্তরে। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের প্রাক্তন সভাপতি শীতল কুমার বোসের স্মরণে এই শিবিরটি পরিচালনা করা হয়। ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা বলেন, ক্লাব সবসময় সব ধরনের প্রতিবাদে রয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু রয়েছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং তারই প্রতিবাদ জানানো হয়েছে আজকের এই অনুষ্ঠানে। পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। আজকের এই প্রতিবাদ সভাতেও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের জলপাইগুড়ির লিয়াজ শ্রমিক মজুমদার, ভাস্কর গুহ মজুমদার, দেবজিৎ দাস, দেবব্রত ভট্টাচার্য, বাবুয়া দাস সহ প্রত্যেক সমর্থক ও সদস্যবৃন্দরা। এই বিষয়ে ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের প্রাক্তন সভাপতি রাহুল হোর বলেন, আমাদের প্রাক্তন সভাপতির স্মরণে এই রক্তদান শিবির। ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাবের সম্পাদক দেবব্রত ভট্টাচার্য বলেন, সবসময় আমরা প্রতিবাদ করি, আজকেও বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রমণের জন্য আমরা প্রতিবাদ জানালাম। আজকে আমাদের কর্মসূচি প্রতিবারের ন্যায় আমরা 2005 সাল থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের ইনসেপশন থেকে, মানে জবের থেকে শুরু হয়েছিল, তবের থেকে আমাদের সামাজিক কর্মসূচির মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করতাম। তা পরবর্তীকালে 2020 সালে ওই কোভিড পিরিয়ডের সময় আমাদের বছর দুয়েকের জন্য একটু বন্ধ ছিল। তারপর থেকে আমরা মাঝখানে এক বছর বন্ধ হওয়ার পর এই বছর যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা আবার নতুনভাবে শুরু করেছি, সেটা আমাদের প্রাক্তন সভাপতি শীতল কুমার বোস, তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন, তার নামে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি। পাশাপাশি একটা প্রতিবাদ তো একটা হইলো, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যেরকম অত্যাচার চলছে তার জন্য ইস্ট বেঙ্গল ক্লাব থেকে আমরা, ইস্ট বেঙ্গল ক্লাব থেকে বলবো না, ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক হিসাবে সারা ভারতবর্ষ জুড়ে যারা সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা এই প্রতিবাদটা করছে। আপনার নাম আর পরিচয়? দেবব্রত ভট্টাচার্য, ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব, জলপাইগুড়ি, সেক্রেটারি। ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের প্রয়াত প্রাক্তন সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য শীতল কুমার বসুর স্মৃতিতে, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছে। পাশাপাশি একটা প্রতিবাদও করলেন। পাশাপাশি এটা আমরা তো ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব, আমাদের অধিকাংশ সব সদস্যই তার ভিত্তি পড়ে আছে ওপার বাংলায়। ওপার বাংলায় যে
মৌলবাদী আক্রমণ চলছে, বিশেষ করে ওই বাংলার সংখ্যালঘু মানুষের প্রতি। তাতে আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব, আমাদের মাদার ক্লাবও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি করেছে। আমরাও আজকে ওই বাংলাদেশের সংখ্যালঘু মানুষের প্রতি যে অত্যাচার হচ্ছে, মন্দির মাজার, এগুলো শুধু হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি না, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে যারা একটু অন্য ধরনের, যেরকম সুফি সম্প্রদায়, আহমেদিয়া সম্প্রদায়, এদের প্রতিও আক্রমণ হচ্ছে। তাই আমরা তার প্রতি এত প্রতিরোধ করব। মদ্যপ ট্রাক চালকের কীর্তি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল সেতুর উপরে কর্মরত বেশ কিছু শ্রমিক। রবিবারের এই ঘটনা জলপাইগুড়ি তিস্তা সেতুর উপর। স্থানীয় সূত্রে খবর, এদিন আসামগামী একটি ট্রাক তিস্তা সেতুতে ওঠার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। মদ্যপ চালক ট্রাকটিকে সেতুর একেবারে ফুটপাত ঘেঁষে চালিয়ে দেন। ঘটনায় ট্রাকটিরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে চালকের কীর্তি দেখে হতবাক স্থানীয়রা। মদ্যপ চালক ঠিকমতো রাস্তাতে দাঁড়াতেই পারছিলেন না বলে দাবি। এভাবে বেসামাল হয়ে গাড়ি চালানোর ফলে অনেকেরই প্রাণ যেতে পারত বলে স্থানীয়দের আশঙ্কা। কেননা ওই সময় তিস্তা সেতুর উপর বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। এদিন বরাত জোরে বেঁচে গিয়েছেন তারা। কিছুক্ষণ ওয়ান ওয়েতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও অল্প সময়ের মধ্যেই পুলিশের তৎপরতায় তা স্বাভাবিক করা হয়। ট্রাক এবং মদ্যপ চালককে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনার বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। এক ড্রাইভার দারু খেয়ে একদম গাড়ি রাস্তার উপরে, ব্রিজের উপরে তুলে দিয়েছে গাড়ি, অ্যাক্সিডেন্ট। কি গাড়ি এটা? এটা ক্যান্টার। কোন দিক থেকে কোন দিক যাচ্ছিল? এটা এসে শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছে। কি ছিল ট্যাঙ্কারের ভেতরে? ট্যাঙ্কারের ভিতরে কি আছে বলা যাবে না, সিল করা আছে তো। অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো, মানে কি পরিস্থিতি এখন? পরিস্থিতি এখন জাম লেগে আছে, গাড়ি সব অন্য রাস্তা দিয়ে পাস করা হচ্ছে। কার ভুলে এটা হলো কি মনে হয়? ড্রাইভারে বলে, মদ খেয়ে ড্রাইভার একদম মাথা লয়ে গেছে। অবস্থা কি অবস্থা ড্রাইভারের? একদম ড্রাইভার দাঁড়াতে পারছে না, এত মদ খেয়েছে। এরকম অবস্থা? একদম ঘেঁষে, রেলিং ভেঙে একদম উপরে উঠে গেছে, মানে একদম বীজ ঘেঁষে গাড়িটা। কয় চাকার গাড়ি এটা? এটা 6 চাকা। মানে গাড়ির ভিতর ড্রাইভার একাই ছিল? একাই ছিল ওরা। আচ্ছা, পুলিশ এসছে? পুলিশ এসছে। কি করছে? ট্রাফিক এসছে, জাম মানে খোলার ব্যবস্থা করছে। ড্রাইভার? ড্রাইভার তো এখন মাথা লয়ে আছে, মানে পুলিশ নিয়ে যাবে? হ্যাঁ, পুলিশ নিয়ে যাবে ড্রাইভার। মানে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল? হ্যাঁ হ্যাঁ, বড় বড় দুর্ঘটনা রক্ষা। কাজ করছিল লেবার ওখানে রাস্তায়, হ্যাঁ, ব্রিজে। অল্পের জন্য বেঁচে গেছে। কটা লেবার কাজ করছিল? 7-8 জন। তাহলে প্রাণে মারা যেত নাকি? প্রাণে মারা যেত, অল্পের জন্য বেঁচে গেছে। কি নাম দাদা আপনার? অমিত বিশ্বাস। সংরক্ষিত 7টি বিভিন্ন প্রজাতির পাখি হত্যার অভিযোগে 2 জনকে আটক করা হলো। আজ এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই এলাকায় মাঠের মধ্যে নির্মম এই ঘটনা নজরে আসে এনজিও স্পোরের এক সদস্য গুড্ডু সরকারের। তিনি তাদের প্রথমে এ কাজ করতে বাধা দেন, কিন্তু ততক্ষণে অভিযুক্তরা 7টি পাখিকে গুলতি দিয়ে মেরে ফেলে বলে দাবি। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলেও তাদের আটকে গরুমারা বন্যপ্রাণ বিভাগ ও জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। অভিযুক্তের বাড়ি ডেঙ্গুয়াঝাড় এলাকার পশ্চিম লাইনে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে মৃত 7টি পাখি, 2টি গুলতি, পাথর ও দা উদ্ধার হয়েছে। কি হয়েছিল এখানে? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যেতে গিয়ে দেখি এরা মাঠে নেমে বাটল দিয়ে পাখি মারছে। তো তারপর আমরা ওদেরকে ধরার পর এখানে যতগুলো পাখি আছে সবগুলাই মরে গেছে, বাটল দিয়ে অনবরত মেরে যাচ্ছিল। তারপরে আমি ধরার পর এখানে সবাইকে ডাকি। এই যে পাখিগুলো যে এখানে মারা হয়েছে, তো তোমাদের বাড়ি কোথায়? করলাভেলি। আর এখানে কি পাখি মারার জন্য আসা হয়েছিল? না, টাকা নিতে আসলাম। কার থেকে টাকা নেওয়ার জন্য? ওই যে ওইদিকে কাজ করছিল তো, টাকা দেয়নি। কাজ করেছিল, টাকা দেয়নি, তো তারপর পাখি কেন মারা হলো? কারণ এখানে দেখা যাচ্ছে গুলটিও আছে, পাথর আছে, তো এখানে যদি টাকা নেওয়ার জন্য হয় তাহলে তো গুলটি থাকবে না। তো গুলটি নিয়ে আসা হয়েছিল কেন? পাখি মারার উদ্দেশ্যেই? আর পাখিগুলো কি বিক্রি করার জন্য না খাওয়ার জন্য, কি জন্য মারা হয়েছে? হ্যাঁ, খাওয়ার জন্য। জোরে বল, শোনা যাচ্ছে না। আর কি দিয়ে পাখিগুলোকে মারা হলো, কি দিয়ে? আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম? আজকে পাঙ্গা থেকে আমাদের মেম্বার গুড্ডু সরকার
ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখে দুটো ছেলে মাঠের মধ্যে পাখি মারছে। তারপর আমাদের মেম্বার তাদেরকে ধরে, তারা পালানোর চেষ্টা করে। তারপর তাদেরকে ধরে যখন আনা হয়, তাদের ব্যাগ থেকে 7টি পাখি, মৃত পাখি পাওয়া যায় এবং ওদের থেকে ছেলে দুটোর থেকে দুটো গুলটি পাওয়া যায়, পাথর পাওয়া যায়, আর কিছু অস্ত্র পাওয়া যায়, দা, যেগুলো দিয়ে পাখিগুলোকে মারা হয়েছে। তারপর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে, গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন অ্যান্ড জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তাদেরকে ইনফর্ম করি। তারা সেখানে স্পটে পৌঁছে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। আর সেই 7টা পাখির মধ্যে সবগুলোই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে পড়ছে। এখন এই ছেলে দুটোকে ফরেস্ট ডিপার্টমেন্ট আর কোতোয়ালি থানার দুই ডিপার্টমেন্ট নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারপর লিগ্যাল প্রসিডিওরে মুভ করবে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। আগামী নতুন বছরের শুরুতে এবার ডুয়ার্স উৎসব শুরু হতে চলেছে, তবে এবছর থাকছে না কোনো বাংলাদেশি স্টল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ডুয়ার্সের পর্যটন ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে আলিপুরদুয়ারে শুরু হয়েছিল ডুয়ার্স উৎসব। বাম শাসনের অবসানের পর রাজ্যে পালা বদলের চিত্রটা সাধারণ মানুষের সামনে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে দিয়ে তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছিলেন বিভিন্ন উৎসব ও মেলায়। বাম আমলে শুরু হলেও আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব পরিপূর্ণতা লাভ করে রাজ্যের নতুন শাসকের শাসনকালে বলে মনে করেন অনেকে। 2011-র পর দেশের গণ্ডি ছাড়িয়ে ডুয়ার্স উৎসবের বিস্তৃতি লাভ করে আন্তর্জাতিক আঙ্গিনায়। ডুয়ার্সের পর্যটনের অপার সম্ভাবনা, ডুয়ার্সে বসবাসকারী বিভিন্ন জনজাতির সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই সময় উৎসবের নামকরণ করা হয় বিশ্ব ডুয়ার্স উৎসব। প্রতি বছর ইংরেজি বছরের শেষের দিকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবকে ঘিরে 10-12 দিন ধরে চলে বিরাট কর্মযজ্ঞ। দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা এই মেলায় আসেন তাদের উৎপাদিত জিনিসপত্র নিয়ে। প্রতিদিন মেলার মুক্ত মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যার মধ্যে দিয়ে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হয় বিশ্ব ডুয়ার্স উৎসবের আঙিনায়। যদিও এবছর ডুয়ার্স উৎসব বছরের শেষে শুরু না হয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে। এবছর অন্যান্য সবকিছুর সঙ্গে বিশেষ আকর্ষণ থাকবে অসমের বিহু নৃত্য। এছাড়াও মেঘালয়ের থেকেও শিল্পীদের এনে অনুষ্ঠান করার কথাও রয়েছে। যদিও এবছর এই মেলায় থাকছে না বাংলাদেশের স্টল বলে খবর। রাজ্য সরকারের সহযোগিতায় এই ডুয়ার্স উৎসবকে ঘিরে প্রচুর টাকার বাণিজ্য হয় আলিপুরদুয়ারে। ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার আগের চেয়েও অনেক বেশি জাঁকজমকভাবে ডুয়ার্স উৎসব আমরা করব। মুখ্যমন্ত্রীকে আমি পুরো বিষয়টি জানিয়েছি, উনি ভালো করে উৎসব করতে বলেছেন। 2রা জানুয়ারি 2025 থেকে 12ই জানুয়ারি 2025 আমরা এই অনুষ্ঠানটা করব এবং এটা খুব ভালো হলো, প্রতি বছর রেগুলারাইজ হয়ে গেল। যেমন আমরা ডুয়ার্স উৎসব কী করি 23-24, 24-25, কিন্তু এবছর থেকে একটা ফিক্স হয়ে গেল যে জানুয়ারিতে যেহেতু ডুয়ার্স উৎসব হচ্ছে, প্রতি বছরের যে মানে ব্যাকলগ সেটা এবার কিন্তু আরও ভালো হবে, দিনটাও ভালো হবে। আমি সবচেয়ে মানে প্রণাম জানাবো আমার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হস্তক্ষেপ করেছেন, তিনি শুভেচ্ছা জানিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো প্রকাশটি গড়াইকে, তিনি উদ্যোগ নিয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা শাসিকা আর বিমলাকে, যে তার সঠিক নেতৃত্বে বিশ্ব ডুয়ার্স উৎসব 19তম বিশ্ব ডুয়ার্স উৎসব এবার আমরা 2রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পালন করতে যাচ্ছি। প্রথম হচ্ছে যেদিন আমাদের শোভাযাত্রা হবে 2রা জানুয়ারি, আমরা 21টি জনজাতিরই প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করব এবং একটা খুব ভালো ক্লাসিক্যাল এবং এটা কালচারালি যেহেতু আমাদের এই এলাকার জাতি জনজাতি তাদের নিয়ে একটা বিশেষ শোভাযাত্রা এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ মানুষের উপস্থিতি থাকবে। তাদেরকে ইনভাইট করা হয়েছে। তারপর মাননীয় আমাদের রাজ্যের মন্ত্রীরা থাকবেন
আমরা সেদিন উদ্বোধন করব। আমরা আশা করছি এবারও 2,500 থেকে 3,000 লোকশিল্পীরা অংশগ্রহণ করবে। প্রায় 5,000-এর উপরে শিশু শিল্পী অংশগ্রহণ করার কথা আছে এবং আমরা এবছর আমাদের রাজ্যের বাইরেও শিল্পীদের, অতিথি শিল্পীদের আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রত্যেকটি যেভাবে স্টেজ হয় সেভাবে হবে। তাছাড়াও ডুয়ার্স উৎসবের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যগুলোর মধ্যে আমরা চেষ্টা করছি যে আরও ভালো কিছু এর মধ্যে যুক্ত করা যায় কিনা। ঠিক আছে, আমরা আসামের বিহু এবার নিয়ে আসছি। ঠিক আছে, মেঘালয়ের থেকেও আমরা কিছু কালচারালি কিছু মানে তাদের হাতের তৈরি কিছু জিনিসপত্র এখানে মেঘালয়, আসাম, উত্তর পূর্ব ভারতটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এটা ভুটান বা আমাদের এই এলাকার যে আপনার সংস্কৃতির যে পরিচয় আপনারা পান, বৈচিত্র্য সেটা আছে। তাছাড়াও এবছর আমাদের যে এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো যে কাজ করছে, যেমন উৎকর্ষ বাংলা অলরেডি এত বছর হয়ে গেছে, তারা ট্রেনিং পেয়েছে, তাদের হাতের কাজ এখানে বিক্রি হবে, তার জন্য আমরা আলাদা করে স্টল করে দিচ্ছি। ঠিক আছে, তাদের কোনো মানে ভাড়া লাগবে না, আমরা একটা স্টল তাদের জন্য দেব। যে উৎকর্ষ বাংলায় যারা কাজ শিখেছেন এমএসএমইতে বা আমাদের যে রাজ্য সরকারের বিভিন্ন যে যারা কর্মহীন, তারা কাজ শিখে যেটা উৎপাদন করলেন তাতে যাতে বিক্রির ব্যবস্থা এখানে করতে পারে। একটা তো রেন্টেড থাকেই, যেটা সেলফ হেল্প গ্রুপগুলো নেয়, কিন্তু ডুয়ার্স উৎসব সমিতির তরফ থেকে আলাদাভাবে আমরা একটা করে দেবো, যাতে যারা নিতে না পারবে সেখানটায় প্রদর্শনী করতে পারবে, বিক্রি করতে পারবে। তাছাড়া এবার অনেকেই অনেক প্রস্তাব দিয়েছেন, কেউ এখানে থিয়েটারেরও অনেকে প্রস্তাব দিয়েছেন, কেউ আমাদের এই এটাকে কেন্দ্র করে আরও নতুন কিছু মানে অ্যাড করা যায় কিনা, এরকম বিভিন্ন রকম প্রস্তাব আছে। আস্তে আস্তে মিটিং হবে, আলোচনা হবে। আজকে আমরা মাঠটা দেখে নেব, 2টোর সময় আমাদের অফিসে আপনাদেরকেও 1:30টার সময় আহ্বান জানাচ্ছি, একটু অফিসটা আমরা খুলব। আর তারপর 3-4টের সময় আপনাদের মাঠে আহ্বান জানাচ্ছি, মাঠটা দেখে আনুষ্ঠানিকভাবে সেখানে আজকে একটু আমরা কাজগুলো শুরু করার আগে আমরা দেখে নেব। ঠিক আছে। জলপাইগুড়িতে ফের এই সময়ে চলছে দেবী দুর্গার আরাধনা। ধুমধামের সাথে জলপাইগুড়ির ভট্টাচার্য পরিবারে অনুষ্ঠিত হচ্ছে কাত্যায়নী পুজো। হিন্দু শাস্ত্র মতে মা দুর্গার অন্যতম শক্তিশালী রূপ দেবী কাত্যায়নী। তিনি নবদুর্গা নামেও পরিচিত। দুর্গার 9টি বিশিষ্ট রূপের মধ্যে এটি ষষ্ঠ। কাত্যায়নীর অর্থ হলো শক্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক। হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গার বিশেষ একটি রূপ হলো কাত্যায়নী। কাত্যায়নী মুনি এই পুজো সর্বপ্রথম শুরু করেছিলেন বলে এই পুজোকে কাত্যায়নী পুজো বলে। জলপাইগুড়িতে রায়কোট পাড়াতে ভট্টাচার্য বাড়িতে 1947 সন থেকেই এই পুজো নিয়ম নিষ্ঠার সাথে হয়ে আসছে। আগে বাংলাদেশে হতো, এখন 6 ভাই মিলে এই পুজো অনুষ্ঠিত করে থাকে জলপাইগুড়ির রায়কোট পাড়াতে। আজ সপ্তমী ও অষ্টমী একই সাথে পুজো অনুষ্ঠিত হলো রায়কোট পাড়ার ভট্টাচার্য বাড়িতে। সকাল থেকেই অত্যন্ত সাড়ম্বরে নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হয়। সপ্তমী অষ্টমী ভোরবেলায় সপ্তমী পূজা হচ্ছে, আজকে অষ্টমী পূজা হচ্ছে, এখন পূজা চলতেছে। পূজা চলছে, কিভাবে পুজো হতো? ওই দুর্গা পূজার মতনই একই রকম হচ্ছে। সপ্তমী অষ্টমী কালকে ভোরবেলায় সন্ধ্যা হবে, তারপরে হবে নবমী হবে কালকে। মানুষের সমাগম হয়? হ্যাঁ, ভালো, সবাই আসে। মোটামুটি বহুদিনে পুরানো পূজা তো, অনেক লোক আসে এখানে। এই আগে তো এখানে অষ্টপ্রহর হতো, তা এখন বহু লোক সংখ্যা বাড়াতে জায়গা নাই, সেই জন্যে এই মহাপ্রভুর পূজা হয়। মহাপ্রভুর পূজা করে আমরা ওই সেই কীর্তন হয়, এতে আমরা অষ্টপ্রহর, মানে এটাই অষ্টপ্রহরের জায়গা। মানে আমাদের সেরকম নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই যে আমরা এখানে করব, ওই অষ্টপ্রহর করব। এই পূজার সঙ্গে মানে বৈষ্ণবরা বলে যে এটা কৃষ্ণকে কারাগার থেকে রক্ষা করছিল মা কাত্যায়নী, সেই জন্যে। আর কাত্যায়নী মুনি বলছিল কাত্যায়নী প্রবক্ষামি মুক্তি দশভুজা কথা, এই দশভুজাকে পূজা করলে মুক্তি পাওয়া যায়, সব রকম মুক্তি, মহামারীর থেকে মুক্তি, পরাধীনতার থেকে মুক্তি, সব রকম মুক্তি পাওয়া যায়। এই জন্যে এই পূজা করা হয়, কাত্যায়নী মুনি বলছিল। আর কাত্যায়নীর কন্যা, কাত্যায়নী মুনি তপস্যা করছিল ওই পার্বতীকে সন্তান রূপে পাওয়া,
তিনি পাইছিল তিনি পূজা করছেন। ঠিক অবশ্যই সারা বছর এই মায়ের ভরসাতে আমাদের সমস্ত কিছু, মানে এটা আমাদের একটা বাড়তি পাওনা আর কি। হ্যাঁ, আমরা শরৎতেও মা দুর্গাকে একবার আহ্বান করে আমরা আনন্দ করি, আর গোটা রায়কোটপাড়াবাসীর এটা একটা আমাদের বাড়তি পাওনা। এই মায়ের আনন্দ, মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা, মাকে নিয়েই আমাদের কতটা জাগ্রত, ভীষণ জাগ্রত। মাকে আমার নিজের জীবন দিয়ে যদি আমি বলি, আমার সমস্ত কিছু আমি মাকেই অর্পণ করি। মা আমার সমস্ত অর্পণ করে, মানে মাই পূর্ণ করে, মাই সব কিছু চালাচ্ছে। এই মাকে ভরসা করে আমাদের সব কিছু। শ্রী রামকৃষ্ণ মা শারদা পাঠচক্র রায়কোটপাড়ার উদ্যোগে এবার অসহায় সাধারণ মানুষদের কম্বল বিতরণ করা হলো এদিন। প্রতি বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন তারা। এবার তাদের পক্ষ থেকে অসহায় মানুষদের মোটা কম্বল ও খাবারের ব্যবস্থা করা হয়েছিল রবিবার নেতাজি মডার্ন ক্লাবে। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দ মহারাজের উপস্থিতিতে এই কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি সেই সমস্ত মানুষদের পেট ভরে দুপুরের আহারের ব্যবস্থাও করেছিলেন তারা। এই ধরনের উদ্যোগ তারা সারা বছর করার কথাও জানিয়েছেন। আমাদের সারা বছরে দুটো করে প্রোগ্রাম হয়, একটা শীতকালীন প্রোগ্রাম, একটা দুর্গাপুজোর সময় হয়। এবার দুর্গাপুজোর সময় আমরা করতে পারিনি কোনো কারণবশত, সেই জন্য আমরা শীতকালীন প্রোগ্রামটা একটু বড় করে করছি, খাওয়ানো আর সাথে কম্বল দেওয়া। কতজনকে এটা? এবার 254 জনকে কম্বল আর খাওয়ানো, ডিমের ঝোল, ভাত, সোয়াবিন। বললাম বড় একটা আয়োজন দেখা গেল, আপনারা কিভাবে বড় আয়োজন? এটা আমরা সারা বছর কাজটা একটা বড় করে কাজ করব বলে রেখে দিয়েছিলাম। এটা আমাদের নিজেদের সংঘের পার্সোনাল সদস্য তো সবাই মিলে ডোনেট করেই কাজটা করা হয়, বাইরে থেকে কোনো তোলা হয় না চাঁদা। তো আমাদের সংঘের নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ মা শারদা পাঠচক্র। তো হ্যাঁ, তো আমাদের এই কাজ তো আমাদের সবাইকে এত বেশি আনন্দ দেয়, সেই জন্য আমাদের পরিশ্রম মনে হয় না। আপনার নাম আর কি পরিচয়? দীপা ঘোষ। কোন দায়িত্বে আছেন? আমি সেক্রেটারি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সাফাইয়ের কাজে অগ্রগতি মেলায় পুরকর্মীদের উৎসাহ দিতে তাদের পুরস্কৃত করা হলো। জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরসভার সাফাই কর্মীদের পুরস্কৃত করে জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ অন্যান্য আধিকারিকরা। মূলত পুরসভার 7 নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের কাজে খুশি প্রকাশ করেন চেয়ারপারসন পাপিয়া পাল। কোভিড পরিস্থিতি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাফাই কর্মীরা নিয়মিত ভালো পরিষেবা দিয়েছেন। পুরসভার চেয়ারপারসন পাপিয়া পালের দাবি, বিগত বছরগুলোর তুলনায় এবার অনেক ভালো কাজ করেছে সাফাই কর্মীরা। এজন্য পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও খুব সন্তুষ্ট। এই ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় সচেষ্ট রয়েছেন কর্মীরা, এজন্য তাদের সকলকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। পুরসভার 7 নম্বর ওয়ার্ডের সকল সাফাই কর্মীদের একটি করে জ্যাকেট ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। চেয়ারপারসন পাপিয়া পাল মনে করেন, এই উৎসাহ প্রদানের ফলে সাফাই কর্মীরা আগামী দিনে আরো দ্বিগুণ উৎসাহের সঙ্গে কাজ করবেন। তাদের দেখে অন্যান্য সাফাই কর্মীরাও নিজেদের ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অনেক বেশি সচেষ্ট হবেন। সংবর্ধিত করা হলো ওয়ার্ড থেকে, কেমন লাগছে? খুব ভালো, খুশি হল। কি জন্য আপনাদের সংবর্ধিত করা হলো? কোভিডের সময় কাজ করছিলাম। আজকে উপহার কি পেলেন? জ্যাকেট, মিষ্টির প্যাকেট। কত কাজে লাগবে এটা? এটা লাগবে, অনেক কাজে লাগবে, মানে ঠান্ডার সময়, শীতের। কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
একদিকে শীতের মরশুমে পরিযায়ী পাখিদের আনাগোনা প্রকৃতির শোভা বাড়াচ্ছে, অপরদিকে এক শ্রেণীর মানুষ নির্মমভাবে হত্যা করছে সেই সমস্ত পাখিদেরই। এমনই ঘটনা ঘটেছে সদর ব্লকের পাঙ্গা এলাকায়। নতুন বছরের শুরুতেই শুরু হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বিশেষ আকর্ষণ থাকবে অসমের বিহু নৃত্য। তবে এবছর মেলায় থাকছে না কোনো বাংলাদেশি স্টল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।